বিকেল 4:35। কর্নেল আসাদ শিকদারের অফিস কক্ষের বাহিরে দাঁড়িয়ে আছে সোহাগ। ওকে ঠিক 4টায় সে বিচে পৌঁছতে বলেছিল কর্নেল আসাদ শিকদার, কিন্তু বাসা থেকে বের হওয়ার আগে রনি খুব কাঁদছিল। ছেলেটাকে থামিয়ে বুঝিয়ে রওনা হতে গিয়ে প্রায় 15 মিনিট দেরি হয়ে গেছে। সে বিচে পৌঁছে সে সবার আগে ক্যাপ্টেন শেহজাদ মির্জার খোঁজ করেছে। পরে ডিউটিতে থাকা এক নার্স জানিয়েছে যে ক্যাপ্টেন শেহজাদকে কিছুক্ষণ আগে ডিসচার্জ দেওয়া হয়েছে। কর্নেল আসাদ শিকদার নিজেই অফিসিয়াল গাড়িতে করে শেহজাদকে বাসায় পাঠিয়ে দিয়েছেন। সঙ্গে একজন স্টাফ নার্সও গেছেন, যাতে পথে বা বাসায় কোনো সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। কথাটা শুনে আর এক মুহূর্ত নষ্ট করেনি সে। দ্রুত সিএমএস থেকে বেরিয়ে গাড়িতে উঠে সোজা ক্যান্টনমেন্টে চলে আসে। এখানে পৌঁছে জানতে পারল কর্নেল আসাদ শিকদার নিজের অফিস কক্ষে আছেন, তবে তিনি এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ব্যস্ত। তাই নিঃশব্দে এসে অফিস কক্ষের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে সে। দরজার ওপর পিতলের নেমপ্লেটে স্পষ্ট লেখা কর্নেল আসাদ শিকদার। দরজাটা পুরোপুরি বন্ধ নয়, ভেতর থেকে মাঝে মধ্যে চাপা স্বরে কথাবার্তা ভেসে আসছে। কর্নেলের সামনে বসে আছেন মেজর মাহমুদ ইসলাম। দুজনের সামনে ছড়িয়ে রয়েছে কয়েকটি ফাইল, কিছু নথিপত্র আর একটি ল্যাপটপ। তাদের গম্ভীর কণ্ঠস্বরে বোঝা যাচ্ছে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোহাগ একবার ঘড়ির দিকে তাকালো, তারপর আবার দরজার দিকে। ভেতরে ঢোকার অনুমতি না পাওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। মাঝে একবার ডিউটিতে থাকা একজন সৈনিক এগিয়ে এসে বিনীতভাবে জিজ্ঞেস করল, স্যার, ভেতরে আপনার নাম জানিয়ে দেব? সোহাগ মাথা নেড়ে শান্ত গলায় বলল, না, কর্নেল স্যার যখন ফ্রি হবেন তখনই দেখা করব। জরুরি মিটিংয়ের মধ্যে বিরক্ত করার দরকার নেই। সৈনিকটি সম্মানসূচক ভঙ্গি দিয়ে মাথা নত করে আবার নিজের জায়গা ফিরে এলো। করিডোর জুড়ে আবার নীরবতা নেমে এলো। শুধু অফিস কক্ষের ভেতর থেকে ভেসে আসা চাপা আলোচনা আর দেয়ালে ঝুলে থাকা ঘড়িটির টিকটিক শব্দ, দুটোই যেন সবাইকে আরও ভারী করে তুলছিল। প্রায় 10 মিনিট অপেক্ষার পর অফিস কক্ষের দরজায় হালকা টোকা পড়ল। ভেতর থেকে কর্নেল আসাদ শিকদারের গম্ভীর কণ্ঠ ভেসে এলো, কামিন। দরজা খুলে ভেতরে প্রবেশ করলো সোহাগ। ভেতরে ঢুকে সে সোজা হয়ে দাঁড়িয়ে স্যালুট করলো। স্যার। কর্নেল আসাদ শিকদারও মাথা নেড়ে স্যালুটের জবাব দিলেন। এসো সোহাগ, বসো। সোহাগ একবার মেজর মাহমুদ ইসলামের দিকে তাকিয়ে বিনীতভাবে মাথা নত করল। মেজর মাহমুদও সংক্ষিপ্ত হাসি দিয়ে জবাব দিলেন। কর্নেল আসাদ শিকদার ফাইলটি বন্ধ করে চেহারা পেছনে হেলান দিলেন। আমি বোধহয় 4টায় আসতে বলেছিলাম। জি স্যার, কিন্তু ছেলেটা কাঁদছিল, ওকে বুঝিয়ে আসতে লেট হয়ে গেছে। দুঃখিত স্যার। ইটস ওকে। দাঁড়িয়ে আছো কেন? বসো। সোহাগ বসতে কর্নেলের মুখের ভাব আবার গম্ভীর হয়ে উঠল। শেহজাদের খবর নিশ্চয়ই জেনেছ? জি স্যার, সেমেজে গিয়েছিলাম। শুনলাম আপনি নিজেই ওকে বাসায় পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, বাসায় ফেরার জন্য জেদ করছিল ভীষণ, তাই আর কিছু বলিনি। আর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপাতত ওকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে। কয়েকদিন কোনো অপারেশনাল দায়িত্বে রাখা যাবে না, কিন্তু ক্যাপ্টেনের জন্য আমরা তো আর আমাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। কথাটা বলেই কর্নেল টেবিলের ওপর রাখা একটি সিল করা ফাইল সোহাগের দিকে এগিয়ে দিলেন। এটা দেখো, এটা নিয়ে আজ রাতের অপারেশনের কথা বলছিলাম। সোহাগ ফাইলটির দিকে তাকালো, তবে খুলল না। মেজর মাহমুদ ইসলাম এবার কথা বললেন। গত কয়েক সপ্তাহ ধরে আমরা যে চক্রটার গতিবিধি পর্যবেক্ষণ করছি, আজ রাতে তাদের একটি গুরুত্বপূর্ণ মুভমেন্টের তথ্য পাওয়া গেছে। সুযোগটা খুব সীমিত, তাই অপারেশনে স্থগিত করার সুযোগ নেই। কর্নেল আসাদ শিকদার ধীর কণ্ঠে যোগ করলেন। তবে এই মিশনের প্রাথমিক টিমে শেহজাদের থাকার কথা ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা তো সম্ভব নয়, তাই টিমে পরিবর্তন আনতে হচ্ছে। সোহাগ গম্ভীর হয়ে বসল। আপনার নির্দেশ স্যার? আমি নির্দেশ যদি বলি তাহলে বলবো শেহজাদের জায়গায় আজ তুমি অপারেশন টিমে নামবে। মেজর মাহমুদ পুরো মিশনের নেতৃত্ব দিবেন। তোমার দায়িত্ব হবে তার সঙ্গে সমন্বয় করে নির্ধারিত লক্ষ্য নিশ্চিত করা। এক মুহূর্তের জন্য কক্ষটা নিস্তব্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড নীরব থেকে তিনি গত রাতের ফাইলটা সামনে টেনে নিলেন। গত রাতের অপারেশন নিয়ে বলি, সামগ্রিকভাবে মিশন সফল। অস্ত্রের চালান জব্দ হয়েছে, মূল চক্রের সমন্বয়কারীদের অধিকাংশ গ্রেপ্তার হয়েছে। কিন্তু আসাদ শিকদের কথাটা শেষ না করে রিপোর্টে একটি ছবির দিকে তাকালেন। শেহজাদ যেটা করেছে সেটা সাহসিকতার উদাহরণ ঠিকই, কিন্তু একই সঙ্গে অপ্রয়োজনীয় ঝুঁকিও ছিল। গ্রেনেড দেখে টিমকে বাঁচাতে সামনে ঝাঁপিয়ে পড়েছে। ভাগ্য ভালো স্প্লিন্টার লেগেছে, সরাসরি বিস্ফোরণের মধ্যে পড়েনি। মেজর মাহমুদ গম্ভীর কণ্ঠে বলেন, স্যার, সত্যি বলতে কি, ক্যাপ্টেন যদি ওই মুহূর্তে সতর্ক না থাকতো তাহলে আলফা টিমের ক্ষয়ক্ষতি অনেক বড় হতে পারত। আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু একজন টিম লিডারের কাজ শুধু সাহস দেখানো নয়, নিজেকে বাঁচিয়ে রাখা।
ভবিষ্যতে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে। সোহাগ সম্মতিসূচক ভঙ্গিতে মাথা নাড়ল। জি স্যার। কর্নেল সন্তুষ্টির দৃষ্টিতে তার দিকে তাকালেন। যাই হোক, তৈরি থেকো। আমি জানি খুব অল্প সময় প্রস্তুতি নিতে হবে, কিন্তু তোমার ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমি সর্বোচ্চ চেষ্টা করব স্যার। মেজর মাহমুদ টেবিলের ওপর ছড়িয়ে থাকা নথিগুলো গুছিয়ে নিয়ে বললেন, আর 1 ঘন্টার মধ্যে ব্রিফিং হবে। এরপর সবাই নির্ধারিত সময় রওনা দেব। আজ রাতটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কর্নেল আসাদ শিকদার শেষবারের মতো দুজনের দিকে তাকিয়ে বললেন, আজ রাতের মিশনে একটা কথাই মনে রাখবে, গত রাতের ভুল আর যেন না হয়। লক্ষ্য অর্জন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রত্যেক অফিসারকে নিরাপদে ফিরিয়ে আনা আরও গুরুত্বপূর্ণ। আমি আর কোনো অফিসারকে স্ট্রেচারে করে সিএমএইচে পাঠাতে চাই না। সবাই সতর্ক থাকবে। কোনো সিদ্ধান্ত আবেগ দিয়ে নয়, পরিস্থিতি বিবেচনা করে নেবে। জি স্যার। একসঙ্গে উত্তর দিল সোহাগ ও মেজর মাহমুদ। অফিস কক্ষের পরিবেশ আরও গম্ভীর হয়ে উঠল। বাইরে তখন বিকেলের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে, আর ভেতরে রাতের অভিযানের প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিকেল 4:50। অফিসিয়াল গাড়িটা ধীরে ধীরে এসে থামলো শেহজাদের ভাড়া ফ্ল্যাটের সামনে। ইঞ্জিন বন্ধ হতে দরজা খুলে নিল, নামলো সে। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আহত ডান বাহুতে টান খেলো। মুখের কোনো ভাব প্রকাশ না করলেও ভ্রু দুটো অল্প কুঁচকে গেল। কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে গভীর একটা শ্বাস নিল শেহজাদ। তারপর চারপাশে সতর্ক দৃষ্টিতে একবার চোখ বুলিয়ে নিল। অভ্যাসবশত আশপাশ পর্যবেক্ষণ না করে সে কখনোই কোনো জায়গায় প্রবেশ করে না। সব কিছু স্বাভাবিক মনে হতেই গাড়ির ভেতরে বসে থাকা নার্স মাহিরা আর ড্রাইভারের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তোমরা চলে যাও, এখানে আর কোনো কাজ নেই তোমাদের। নার্স মাহিরা সঙ্গে সঙ্গে আপত্তি জানালেন, স্যার, এই অবস্থায় আপনাকে একা রেখে যেতে আমাদের নিষেধ করা হয়েছে। অন্তত আপনাকে ফ্ল্যাটে পৌঁছে দিয়ে যাই। শেহজাদ মৃদু মাথা নেড়ে বলল, আমার কিছু হবে না। কর্নেল স্যারকে জানিয়ে দিও আমি ঠিকঠাক বাসা পৌঁছে গেছি। কোনো সমস্যা হলে আমি নিজে সিএমএইচে যোগাযোগ করব। শেহজাদের কথা শুনে গাড়ি থেকে নেমে এলো ড্রাইভার। কিছুটা ইতস্তত করে শেহজাদের সামনে দাঁড়িয়ে বলল, ঠিক আছে স্যার, রিপোর্ট করে দেব, কিন্তু আপনি তো 4 তলায় থাকেন। এই অবস্থায় সিঁড়ি ভেঙে উঠবেন কীভাবে? অন্তত উনি না হোক, আমি আপনাকে ফ্ল্যাটে পর্যন্ত পৌঁছে দিচ্ছি। শেহজাদের ঠোঁটে আবারও সেই পরিচিত শান্ত হাসিটা ফুটে উঠল। ধন্যবাদ, কিন্তু দরকার হবে না, আমি চলে যেতে পারবো। উপরে উপরে এসব বললেও শেহজাদের বাস্তব ছিল ভিন্ন। নিজের পায়ে হেঁটে আসার মতো শক্তি এই মুহূর্তে তার শরীরে প্রায় ছিল না। বিস্ফোরণের অভিঘাত, অতিরিক্ত রক্তক্ষরণ আর পুরো রাতের ক্লান্তি মিলিয়ে শরীরটা যেন ভেঙে পড়েছে। ডান বাহুতে মোটা ব্যান্ডেজ বাঁধা, সামান্য নড়াচড়াতেই ভেতরের ক্ষতটা জ্বালা করে উঠছে। তবুও অন্যের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে কখনোই স্বস্তি বোধ করে না শেহজাদ। একজন সৈনিকের কষ্ট সে নিজের মধ্যে রাখতে শিখেছে। ড্রাইভার আর নার্স মাহিরা বুঝতে পারলেও আর জোর করল না। অবশ্য জোর করেও লাভ হবে না, শেহজাদ শুনবে না। তাই ওষুধের ব্যাগটা তার হাতে তুলে দিয়ে দুজনে স্যালুট করলেন। এরপর আরও কিছুক্ষণ কথাবার্তা বলে নার্স মাহিরা আর ড্রাইভার শেহজাদের বাসা থেকে বেরিয়ে গেলেন। গাড়ির শব্দ পুরোপুরি থেমে যেতেই চারপাশ আবারও নিস্তব্ধ হয়ে উঠল। শেহজাদ একবার দীর্ঘশ্বাস ফেলে ভবনের ভেতরে ঢুকলো। লিফটের সামনে এসে থামতেই কপালে ভাঁজ পড়ে গেল। লিফট সাময়িকভাবে বন্ধ, অসুবিধার জন্য দুঃখিত। নোটিশটা চোখে পড়তে বেশ বিরক্ত হলো শেহজাদ। আজকে দিনে যত সব অঘটন ঘটতে হচ্ছে, কিন্তু রাগ হয়েও বা কী লাভ? রাগ তো আর লিফট ভালো করে দিবে না। তাই এক মুহূর্ত চোখ বন্ধ করে নিজেকে সামলে নিল সে। তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো। প্রথম তলাটা কোনোরকম পার হয়ে গেল, দ্বিতীয় তলায় উঠতেই শ্বাসটা ভারী হয়ে এলো। কপালে চিকচিক করছে ঘাম, আহত বাহুতে যেন আগুন জ্বলছে, কিন্তু তবুও থামল না সে। দাঁত চেপে শেষ সিঁড়িগুলো পার করে অবশেষে 4 তলায় পৌঁছালো। নিজের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়াতেই বুকটা দ্রুত ওঠানামা করতে লাগলো। কপাল বেয়ে ঘামের ফোঁটা গড়িয়ে পড়ছে, মাথার ভেতরটাও কেমন ঝিমঝিম করছে। এক হাতে দেয়ালে শক্ত করে আঁকড়ে ধরে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল সে। তারপর কাপা হাতে কলিং বেলের সুইচ চাপলো। বেল বেজে উঠল, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া এলো না। আরও একবার বেল চাপলো, তবুও নিস্তব্ধতা। না কোনো পায়ের শব্দ, না দরজা খোলার আওয়াজ। শেহজাদের ভ্রু কুঁচকে গেল। মনে মনে ভাবলো, আরও কি ঘুমিয়ে পড়েছে, নাকি কি করছে ও? অকারণ এক অস্বস্তিতে ধীরে ধীরে বুকের ভেতর ছড়িয়ে পড়তে লাগলো। আর অপেক্ষা না করে পকেটে হাত ঢুকিয়ে অতিরিক্ত চাবিটি বের করলো শেহজাদ। ধীরে ধীরে তালার চাবি ঘুরিয়ে দরজাটা খুলে ভিতরে প্রবেশ করলো। দরজাটা খুলে ভিতরে ঢুকতে থমকে দাঁড়িয়ে গেল শেহজাদ।
পুরো ফ্ল্যাট জুড়ে অস্বাভাবিক এক নীরবতা, এমন নীরবতা যেখানে নিজের শ্বাসের শব্দটাও যেন স্পষ্ট শোনা যায়। শেহজাদ কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল, কান খাড়া করে শুনতে চেষ্টা করলো। হয়তো রান্নাঘরে কোনো বাসনের শব্দ হবে, হয়তো বারান্দা থেকে আরহার গলার আওয়াজ ভেসে আসবে, কিংবা হালকা পায়ের শব্দ, কিন্তু কিছুই না। চারদিকে শুধু নিস্তব্ধতা। এমন নিস্তব্ধতা দেখে অজানা এক আশঙ্কা হঠাৎ করে বুকের ভিতর চেপে বসলো তার। মুহূর্ত আগেও যে মানুষটা ব্যথার চোটে ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছিল না, সেই মানুষটাই যেন সব ব্যথা ভুলে গেল। চারদিকে তাকিয়ে একবার ডাক দিল, আরু। ডাকটা খুব জোরে নয়, কিন্তু তাতে লুকিয়ে ছিল উদ্বেগ। কিন্তু সে ডাকের কোনো উত্তর এলো না। আবারও ডাকলো শেহজাদ, আরহা। এবারও সাড়া নেই। এক মুহূর্ত দেরি করল না শেহজাদ, দ্রুত পায়ে আরহার রুমে ঢুকলো, কিন্তু কেউ নেই। বেডসাইড টেবিলের ওপর রাখা পানির গ্লাসটা যেমন ছিল তেমনই পড়ে আছে। রান্নাঘরে গেল, চুলা বন্ধ। ডাইনিং টেবিলের ওপর খাবার সাজানো, ভাত ঠান্ডা হয়ে গেছে। মাংসের বাটির ওপর পাতলা তেলের আস্তরণ জমে উঠেছে। দেখে স্পষ্ট বোঝা যায় আজকে নতুন করে খাবার তৈরি করা হলেও আরহা খায়নি। হয়তো খাবার বেড়ে শেহজাদের জন্য অপেক্ষা করছিল সে। শেহজাদের বুকের ভেতরটা আরও কেঁপে উঠল। সে দেরি না করে একটা একটা করে প্রতিটি জায়গা খুঁজে যখন আরহার কোনো খোঁজ পেল না, তখন বুকের ভেতর অজানা ভয়টা আরও প্রকট হয়ে উঠল। এমন খোঁজার মাঝে আবারও মাথায় হঠাৎ কেমন ঝিমঝিম করে উঠল। অতিরিক্ত রক্তক্ষরণ আর দুর্বল শরীর যেন নিজের অস্তিত্ব মনে করিয়ে দিল। এক হাত দিয়ে দেয়াল শক্ত করে ধরে কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল সে। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে, বুকটা দ্রুত ওঠানামা করছে। মনে হচ্ছিল শরীরটা আর একদমও এগোতে চাইছে না, কিন্তু মন মানল না। অস্থিরতা তাকে আবার টেনে নিয়ে গেল তার নিজের শোবার ঘরের দিকে। ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো শেহজাদ। এই ঘরটাও নিস্তব্ধ। বিছানার দিকে চোখ পড়তে বুকটা ধক করে উঠল। বিছানার উপর এলোমেলোভাবে পড়ে আছে আরহার ওড়নাটা, আর ঠিক তার পাশেই রাখা আছে আধ খাওয়া এক গ্লাস পানি। শেহজাদ ধীরে ধীরে বিছানার কাছে এগিয়ে গেল। তার হাতে ওড়নাটা তুলে নিতেই তার বুকের ভেতরটা অস্বস্তিটা আরও বেড়ে গেল। আরহা কখনোই না বলে বাইরে যায় না, তাহলে আজ সে কোথায় গেল? এমন নয় তো ওর জন্য অপেক্ষা করতে করতে শেষমেশ বাড়ি চলে গেছে? নিজের মনে বিড়বিড় করে দ্রুত পকেট থেকে ফোনটা বের করে শিহাবের নাম্বারে কল করলো। একবার রিং হতে রিসিভ করলো শিহাব। হ্যালো ভাইয়া। আমি। শোন না, আরও কি বাসায় গেছে? কথাগুলো বলতে গিয়েও কণ্ঠ কেঁপে উঠল শেহজাদের। ওপাশে কয়েক সেকেন্ড নীরব কেটে যাওয়ার পর উত্তর দিল শিহাব, না তো ভাইয়া, আপু তো আসেনি। উল্টো মা কথা বলতে চাইলো। আমি কয়েকবার কল করলাম, কিন্তু আপু তো ফোনই ধরল না। সেহেতু তার একটি শব্দও বলল না। ফোনটা ধীরে ধীরে কান থেকে নামিয়ে আনলো। কয়েক সেকেন্ড নিঃশব্দে স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে কলটা কেটে দিল। মুহূর্তের জন্য বুকের ভেতরটা কেঁপে উঠল। এবার সত্যি ভয় লাগছে, কিন্তু বহু বছরের সামরিক প্রশিক্ষণ তাকে শিখিয়েছে ভয় পাওয়া অপরাধ নয়, কিন্তু বিপদের সময় ভয়ের কাছে নিয়ন্ত্রণ হারানোই সবচেয়ে বড় অপরাধ। একটা গভীর শ্বাস নিয়ে চোখ দুটো কয়েক সেকেন্ড বন্ধ করে রাখলো শেহজাদ। না, এখন আতঙ্কিত হলে চলবে না। নিজেকে যতটা সম্ভব শান্ত করে ঘর থেকে বেরিয়ে এলো সে। লিফটের সামনে এসে একবার তাকালো, এরপর দাঁতে দাঁত চেপে সিঁড়ির দিকে এগিয়ে গেল সে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। প্রতিটি সিঁড়ি নামার সঙ্গে সঙ্গে ডান বাহুর ক্ষতটা যেন আরও টনটন করে উঠছে। ব্যান্ডেজের নিচে ধুকপুক করা ব্যথা শরীর জুড়ে ছড়িয়ে পড়ছে। বিস্ফোরণে অভিঘাতে আহত শরীরটা যেন প্রতিবাদ করছে প্রতিটি পদক্ষেপে। নিচতলায় নেমে একবার থেমে যেতে হলো ওকে। এক হাত শক্ত করে রেলিং আঁকড়ে ধরল সে। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এসেছে। চোখের সামনে কয়েক মুহূর্তের জন্য সবকিছু ঝাপসা হয়ে উঠল, কিন্তু থামার সময় নেই। মনে একবার একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আরও কোথায়? নিচতলায় পৌঁছে ভবনের মূল গেট পেরিয়ে সোজা সিকিউরিটি ডেস্কের সামনে গিয়ে দাঁড়ালো। ডিউটিতে থাকা নিরাপত্তারক্ষী প্রথমে স্বাভাবিকভাবে তাকিয়েছিল, কিন্তু শেহজাদের ফ্যাকাশে মুখ, ব্যান্ডেজ বাঁধা হাত আর ক্লান্ত অবস্থা দেখে সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আসসালামু আলাইকুম স্যার, আপনি ঠিক আছেন? শেহজাদ মাথা নেড়ে যত সম্ভাষণের জবাব দিল। কণ্ঠস্বর যত সম্ভব স্থির রাখার চেষ্টা করল। একটা বিষয় জানতে চাই, আজ আমার ফ্ল্যাট থেকে একজন মেয়ে বের হতে দেখেছেন? গার্ড কিছুক্ষণ ভেবে বলল, আপনি কি আরহা ম্যাডামের কথা বলছেন স্যার? হ্যাঁ। গার্ড মাথা নাড়ল। জি স্যার, ওনাকে বের হতে দেখেছি। খাতায় বের হওয়ার সময় নাম এন্ট্রিও করেছেন। শেহজাদের চোখ মুহূর্তে তীক্ষ্ণ হয়ে উঠল। বের হয়েছে? কিন্তু কখন? এই তো স্যার, আউট টাইম লেখা, দুপুর 2টার পরে বের হয়েছে। শেহজাদের বুকের ভেতরটা ধক করে উঠল। উনি কি একাই ছিলেন? নিরাপত্তা রক্ষী উত্তর দেওয়ার আগে কয়েক সেকেন্ড স্মৃতি হাতড়ে নিল।
জি, প্রথমে তো একাই বের হয়েছিলেন। তারপর মনে হচ্ছে রাস্তার ওপাশে কারো সঙ্গে কথা বলতে দেখেছিলাম। তবে আমি তখন একটা ডেলিভারি ভেহিক্যাল এন্ট্রি নিয়েছিলাম। পুরোটা খেয়াল করতে পারিনি স্যার। সে ছেলে নাকি মেয়ে ছিল অতটা খেয়াল করিনি স্যার। শেহজাদের চোয়াল শক্ত হয়ে উঠল। তারপর তারপর আর ওনাকে দেখিনি স্যার। কথাটা শেষ হতে চারপাশ যেন আরও ভারী হয়ে উঠল। শেহজাদ কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। এখন আর তার চোখে আর আতঙ্ক নেই, বরং ধীরে ধীরে জায়গা নিচ্ছে এক অদ্ভুত ঠান্ডা স্থিরতা। তাহলে আরহা সত্যি বেরিয়েছে, কিন্তু কোথায় আর কেন? বাড়িতেও যায়নি, সে আবার কলও ধরেনি। তাহলে গেল কোথায় মেয়েটা? অজানা আশঙ্কায় বুকের ভেতরটা হু হু করে উঠল তার। আহত শরীরে ব্যথা যেন এখন আর অনুভব হচ্ছে না। তার চেয়ে বড় যন্ত্রণা, পুরো অস্তিত্বটা ভারী হয়ে উঠেছে। মুহূর্তের মধ্যে যেন সব কিছু এলোমেলো হয়ে গেল। কিছুক্ষণ আগেও যার একটাই চিন্তা ছিল যত দ্রুত সম্ভব আরহার কাছে ফিরবে, এখন সেই মানুষটাকেই খুঁজে পাচ্ছে না সে। আহত শরীরের কথা ভুলে গেটের বাইরে বেরিয়ে গেল শেহজাদ। চোখ দুটো অস্থির হয়ে এদিক ওদিক ছুটছে। কোয়ার্টারের আশেপাশে রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। কখনো ডান দিকে তাকাচ্ছে, কখনো বাম দিকে। পরিচিত প্রতিটা জায়গায় চোখ বুলিয়ে দেখছে। হয়তো কোনো বেঞ্চে বসে আছে, হয়তো কারোর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু কোথাও নেই। শরীর বারবার জানান দিচ্ছে যে তার আর হাঁটার শক্তি নেই। বুকের ক্ষতটা ব্যথায় টনটন করছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু আরহাকে না পাওয়ার অস্থিরতা সব ব্যথাকে হার মানিয়ে দিয়েছে। বারবার ফোন করার কথা মনে পড়তে থেমে গেল সে। নিজের ফোন বের করে কয়েকবার কল করলো, কিন্তু আরহা ধরল না। হাতের মুঠো শক্ত করে ফেলল শেহজাদ। তুই কোথায় আরহা? কোথায় খুঁজবো তোকে জান? মরে যাচ্ছে শরীরের এমন যন্ত্রণায়, কিন্তু তার চেয়ে বেশি মারছিস তুই। একবার কলটা ধর না প্লিজ। শুধু একবার খবর দে আরু। শুধু জানিয়ে দে তুই ভালো আছিস। আমি আর কিছু চাই না। কণ্ঠটা অজান্তে ভারী হয়ে এলো শেহজাদের। সে আরও কয়েকবার কল করলো, কিন্তু রিসিভ হলো না। সে আবার খুঁজতে শুরু করলো। সময় গড়িয়ে যেতে লাগলো, কিন্তু আরহার খোঁজ পেল না শেহজাদ। একসময় ক্লান্ত হয়ে একটা জায়গায় দাঁড়িয়ে পড়ল সে। মাথাটা ভার হয়ে আসছে। শরীরের শক্তি যেন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। ঠিক তখনই শেহজাদের ফোনে একটা নোটিফিকেশন এলো। অচেনা নম্বর থেকে একটি ভিডিও মেসেজ। ব্রুকুচকে নোটিফিকেশনের দিকে তাকালো সে। এক মুহূর্ত দেরি না করে ভিডিওটি ওপেন করতে কয়েক সেকেন্ডের জন্য যেন পুরো পৃথিবী থেমে গেল। স্ক্রিনে আরহা, চারপাশে আলো ঝলমলে করছে, পেছনে জোরে জোরে গান বাজছে বিলেত রাজা। আর সেই গানের তালে তালে আরহা এক অপরিচিত ছেলের সঙ্গে নাচছে। শেহজাদের চোখ দুটো স্থির হয়ে গেল। কয়েক মুহূর্ত সে শুধু তাকিয়ে রইল, যেন বিশ্বাস করতে পারছে না যাকে সে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে সে এতক্ষণ কোথায় ছিল। পেটের নিচে একটা লেখা, সামনে যে বাড়ির থেকে গানের শব্দ আসছে সেখানে আরহা আছে। লেখাটা পড়ে থমকে গেল সে, কিন্তু পরক্ষণে মাথায় একটা প্রশ্ন ঝড়ের মতো এলো। এই মুহূর্তে ভিডিওটা পাঠালো কে? আর সে কিভাবে জানলো যে শেহজাদ আরহাকে খুঁজছে? একটার পর একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে লাগলো, কিন্তু এখন সেসব ভাবার সময় নেই। এই মুহূর্তে তার কাছে শুধু একটাই বিষয় গুরুত্বপূর্ণ, আরহা। সে দ্রুত ফোনটা শক্ত করে মুঠো ধরল। শরীরের দুর্বলতা, ক্ষতের ব্যথা সবকিছু উপেক্ষা করে সামনের বাড়িটার দিকে এগিয়ে গেল শেহজাদ। শেহজাদ এগিয়ে যেতেই এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে থাকা একটা ছেলে ধীরে ধীরে বেরিয়ে এলো। যে জায়গায় কিছুক্ষণ আগেও শেহজাদ দাঁড়িয়েছিল ঠিক সেখানে এসে থামল সে। ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় হাসি। দূরে চলে যাওয়া শেহজাদের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, যাও ক্যাপ্টেন যাও, তোমার জন্যে তো এত আয়োজন। আজ পুরোই ফাটাফাটি খেলা হবে, আর সেই খেলায় গুটি হবে তোমরা দুজন। একটু থেমে আরও নিচু স্বরে বলল, আরহা আর তুমি। কথাগুলো বলে ছেলেটা রহস্যময়ভাবে হেসে উঠল। ছেলেটার চোখে অদ্ভুত এক উন্মাদ ঝিলিক। তার হাসির মধ্যে ছিল অন্যরকম একটা আত্মবিশ্বাস, যেন সে আগে থেকেই জানে সামনে কী হতে চলেছে। 5টা বাজতে না বাজতে গায়ে হলুদের আসর যেন আরও প্রাণবন্ত হয়ে উঠল। কিছুক্ষণ আগেই আরহার নাচ শেষ হয়েছে। হালকা হাঁপাতে হাঁপাতে এসে একটা চেয়ারে বসতেই কোথা থেকে যেন একজাক ছোট্ট ছোট্ট বাচ্চা দৌড়ে এসে ওকে ঘিরে ধরল। আপু, একটা ডান্স করো না, এইবার আমরা সবাই তোমার সাথে নাচবো। কথাগুলো বলতে বলতে একটা বাচ্চা ওর গালে টুপ করে একটা চুমু খেলো। অন্য একজন এসে ওর হাত জড়িয়ে ধরল। মুহূর্তের মধ্যে চারপাশ ভরে উঠল শিশুদের খিলখিল হাসিতে। বাচ্চাদের এমন আদুরে কাণ্ডে আরহার ঠোঁটেও অজান্তে হাসি উঠে উঠল। ও ছোটোবেলা থেকে বাচ্চাদের ভীষণ ভালোবাসে, তাই ওদের এই আন্তরিক আবদার উপেক্ষা করা সহজ হলো না। কিন্তু সেই হাসির আড়ালে বুকের ভেতরটা কেমন যেন ধকধক করে উঠল। এখানে এসেছে সেটাই তো শেহজাদ ভাই জানেন না। তার উপর কিছুক্ষণ আগে সবার সামনে এক অপরিচিত ছেলের সঙ্গে নাচতে হয়েছে। এখন যদি আবার স্টেজে ওঠে
যদি কোনোভাবে বিষয়টা শেহজাদের কানে যায়। শুধু এই ভাবনাটুকুই ওর ভেতরেও অদ্ভুত এক অস্বস্তি আর ভয় ছড়িয়ে দিল। মনে হলো যেন অজানা কোনো বিপদ ওর দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। তবুও চারপাশে দাঁড়িয়ে থাকা নিষ্পাপ মুখগুলোর দিকে তাকিয়ে না শব্দটা আর মুখে আনতে পারল না আরহা। ওদের উচ্ছ্বাস, ওদের চোখের চিলিক সবকিছু কাছে নিজের দ্বিধাটা হার মেনে গেল। একটু অসহায় হেসে বলল, আচ্ছা, কিন্তু এটা একদম লাস্ট, এরপর আর না, ঠিক আছে? বাচ্চাগুলো একসঙ্গে আনন্দে চিৎকার করে উঠল, ইয়ে। পর মুহূর্তে ছোটো ছোটো হাতগুলো আরহার 2 হাত ধরে টানতে টানতে আবার স্টেজের দিকে নিয়ে যেতে লাগলো। আরহাও মৃদু হাসি মুখে ওদের সঙ্গে এগিয়ে গেল, যদিও বুকের ভেতরে অকারণ অস্বস্তিটা এখনও একটু কমেনি। স্টেজে উঠে বাচ্চাদের নিয়ে না শুরু হওয়ার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ছাদের প্রবেশ মুখে এসে দাঁড়ালো শেহজাদ। আরহার খবর পেয়ে আর এক মুহূর্ত দাঁড়ায়নি সে, তড়িঘড়ি করে ছুটে এসেছে। কিন্তু শরীর তো এখনও পুরোপুরি ফিট নয়। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে মাত্র কয়েক ঘন্টা আগে। এই মুহূর্তে তার বিশ্রামে থাকা উচিত ছিল, কিন্তু আরহার খোঁজে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়ানো, বারবার সিঁড়ি ভাঙা আর দুর্বল শরীরকে জোর করে টেনে আনার ফলটা এবার শরীর আর নিতে পারছে না। 3তলার ছাদে পা রাখতে চোখের সামনে সবকিছু কেমন ঝাপসা হয়ে গেল। কপালের রগগুলো টনটন করে উঠল, মাথাটা এমনভাবে ঘুরে উঠল যে আর নিজেকে সামলে রাখতে পারল না। টাল সামলাতে গিয়েও ব্যর্থ হলো। ধপ করে গিয়ে পড়ল স্টেজের একপাশে রাখা একটি খালি চেয়ারের ওপর। হঠাৎ করে এমন পড়ে যাওয়ার ধাক্কায় ডান বাহুর ব্যান্ডেজ সরে গেল। সেলাইয়ের জায়গাটা আবারও ফেটে রক্ত বের হতে শুরু করলো। মুহূর্তে সাদা ব্যান্ডেজ লাল হয়ে উঠল। ব্যথার চোয়াল শক্ত হয়ে এলো শেহজাদের, তবুও সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার সমস্ত দৃষ্টি আটকে আছে স্টেজের ওপর আরহার দিকে। চারপাশে ছোট ছোট বাচ্চাদের নিয়ে খুশি মনে প্রাণ খুলে নাচছে মেয়েটা। কখনো কোনো বাচ্চার হাত ধরে ঘুরছে, কখনো তাদের সঙ্গে তাল মিলিয়ে হেসে উঠছে। মুখ জুড়ে ছড়িয়ে আছে একরাশ নিষ্পাপ আনন্দ, যেন পৃথিবীতে এই মুহূর্তে কোনো দুঃখ, কোনো ভয়ই নেই। শেহজাদ নির্বাক হয়ে তাকিয়ে রইল ওই দিকে। কিছুক্ষণ আগেও বুকের ভিতরে যে রাগটা আগুনের মতো দাউ দাউ করে জ্বলছিল, সেই আগুন যেন অদৃশ্য কারো স্পর্শে ধীরে ধীরে নিভে গেল। এই মেয়েটাকে বাচ্চাদের সঙ্গে না দেখলে হয়তো কেউ বিশ্বাসই করতে পারবে না ও নিজে কতটা শিশুসুলভ। ওর সেই প্রাণখোলা হাসি, চোখে মুখে ছড়িয়ে থাকা উচ্ছ্বাস আর বাচ্চাদের সঙ্গে একাকার হয়ে যাওয়া সরলতাটা দেখে শেহজাদের বুকের ভেতর জমে থাকা সমস্ত ক্ষোভ মুহূর্তে গলে গেল। অজান্তেই ওর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। মনে হলো এই হাসিটুকুর জন্যই বুঝি এত কষ্ট, এত দৌড়ঝাঁপ, এত যন্ত্রণা, আর এখন সব কিছুই সার্থক। রক্ত তখনও টুপটুপ করে ঝরছে ডান বাহু বেয়ে। শেহজাদ যে আরহার দিকে তাকিয়ে আছে সেটা খেয়ালই করেনি আরহা, যে গানের তালে এতটাই মগ্ন ছিল যে চারপাশের কোলাহল যেন তার কানে পৌঁছাচ্ছিল না। কিন্তু হঠাৎ করে চোখ পড়ল স্টেজের একপাশে, আর সঙ্গে সঙ্গে ওর পা যেন মাটিতে গেঁথে গেল। শেহজাদ, ওর শেহজাদ। মুহূর্তে মুখের হাসিটা উধাও হয়ে গেল। বুকের ভিতর ধক করে উঠল, শেহজাদ ভাই এখানে? এখানে কি করে? এই ভয়টার প্রথমে মাথায় এলো আরহার, কিন্তু পরের মুহূর্তে চোখ চলে গেল ও শরীরে ব্যান্ডেজ আর ডান বাহুর দিকে। সাদা ব্যান্ডেজ ভিজে রক্তে লাল হয়ে আছে। আরহা যেন জমে গেল এটা দেখে। আর এক সেকেন্ডও দেরি করলো না, প্রায় দৌড়ে এসে শেহজাদের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। শেহজাদ বকবে, রাগ করবে, ধমক দেবে, এসবের কোনো চিন্তায় তখন আরহার মাথায় নেই। ওর পুরো মনোযোগ আটকে আছে শেহজাদের রক্তাক্ত বাহুতে। কাঁপতে কাঁপতে নিজের ওড়নাটা খুলে ক্ষতস্থানের ওপর শক্ত করে চেপে ধরল। আপনার এই অবস্থা কেন শেহজাদ ভাই? কী হয়েছে আপনার? আর এখানে কখন এসেছেন? কথাগুলো বলতে গিয়ে গলাটা কেঁপে উঠল আরহার। চোখ দুটো টলমল করছে, কান্নাগুলো যেন জোরে আটকে রেখেছে সে। ওর এমন ছলছল চোখের দিকে তাকিয়ে হেসে উঠল শেহজাদ। এত অস্থির হওয়ার কিছু নেই, ঠিক আছে আমি, সামান্য একটু চোট পেয়েছি। বুঝেছি, কিন্তু এই অবস্থায় এখানে কেন এসেছেন? কল করলেই হতো, আমি চলে যেতাম। আপনি ছিলেন না, একা একা বোরিং লাগছিল তাই এখানে এসেছি। বোরিং লাগলে বুঝে অচেনা একজন পুরুষের সাথে নাচ করা যায়? তাহলে কি বোরিংনেস কাটে আরও? শেহজাদের এমন কথায় ভয় পেল আরহা। নিশ্চয়ই ওই ছেলেটার সাথে নাচতে দেখেছে শেহজাদ, না হলে কখনো এভাবে বলতো না। সে কিছু একটা বলতে নিল, এমন সময় সেই দুজন ছেলে এগিয়ে এলো, হাতে ফার্স্ট এড বক্স। আসসালামু আলাইকুম স্যার। শেহজাদ চোখ তুলে তাকালো, চিনতে না পেরে বলল, তোমরা কে? স্যার আমরা এখানে থাকি, ওই আপনার ফ্ল্যাটের 3তলার বাসিন্দা আমরা কিন্তু আপনাকে চিনি স্যার। কখনো হয়তো আপনার সাথে কথা হয়নি, তাই চিনতে পারছেন না। সে তো সংক্ষেপে শুধু ওহ বলল। হতেও পারে, একই ফ্ল্যাটে কতজনই তো থাকে, সকলের সঙ্গে কি আর পরিচিত রাখা সম্ভব? স্যার আপনার হাত দিয়ে রক্ত ঝরছে, একটু ব্যান্ডেজটা চেঞ্জ করে দেই। নো থ্যাঙ্কস, আমি করে নিতে পারবো।
ছেলে দুটো আর কথা বাড়ালো না। একজন আর একজনকে ইশারা করতে অন্য ছেলে দৌড়ে গিয়ে 2 গ্লাস পানি নিয়ে এলো। স্যার, ব্যান্ডেজ না করুন, অন্তত পক্ষে পানিটুকু খান, ভালো লাগবে। আপু, আপনিও খান, ডান্স করেছেন তো। এতক্ষণ নাচার কারণে সত্যি আরহার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। অন্যদিকে এত পথ ছুটে আসা দুর্বল শরীর নিয়ে সিঁড়ি ভাঙা সব মিলে শেহজাদেরও প্রচণ্ড তৃষ্ণা পেয়েছিল। আর ছেলে দুটিকে দেখে তেমন কিছু মনে হলো না, তাই কোনো প্রশ্ন না করে দুজনে গ্লাস হাতে নিয়ে এক নিঃশ্বাসে পানি খেয়ে নিল। পানি শেষ করে শেহজাদ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আবারও আশেপাশে কারোর দিকে তাকালো না, শুধু আরহার দিকে হাত বাড়িয়ে শান্ত গলায় বলল, অনেক ডান্স হয়েছে, এবার বাসায় চল। আরহাও কোনো আপত্তি করলো না, নিঃশব্দে ওর সঙ্গে হাঁটা দিল। দুজনে ধীরে ধীরে ছাদ থেকে নেমে যেতে আশেপাশে ভিড় আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। শুধু একটু দূরে দাঁড়িয়ে থাকা সেই দুই যুবক একে অপরের দিকে তাকে রহস্যময় হাসি হাসলো। এরপর তাদের একজন কাকে একটা কল করলো। ভাই, আমাদের কাজ কমপ্লিট, পানির সাথে খাইয়ে দিয়েছি, একটিও সন্দেহ করেনি। ফোনের ওপাশে আবার কথা হলো। ছেলেটা শুনে বলল, সমস্যা নেই, এখন তো 5টা বেজে 20 মিনিট, 3-4 ঘন্টার মধ্যে ওই ওষুধ কাজ করা শুরু করে দেবে, তারপরে তো আসল খেলা শুরু। আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে মুচকে হাসলো সে। তারপর নিচু স্বরে বলল, তাহলে ক্যাপ্টেন, শেষমেশ ফাঁদে পা দিলেই। সমস্যা নেই, যাও ক্যাপ্টেন, আপাতত শান্তিতে যান, আসলে শো তো শুরু হবে রাতে। কথাটা বলে দুজনের ঠোঁটে একসঙ্গে ফুটে উঠল রহস্যময় শীতল এক হাসি। দূরে গানের শব্দ আর মানুষের হাসি আনন্দের আড়ালে কেউই টের পেল না অদৃশ্য কোনো ষড়যন্ত্র ইতিমধ্যেই নিজের জাল বিছিয়ে ফেলেছে।